তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এই যে সীমান্তের কাঁটাতার, এই কাঁটাতারের পাশে আমি দাঁড়িয়ে আছি। সীমান্তবর্তী একটি জায়গা বা একটি গ্রাম, সেই গ্রামের জীবনযাপন আজকে আমি আপনাদের তুলে ধরবো। এই গ্রামে একটা বিশেষ জাগ্রত মন্দির আছে, যেই মন্দিরকে কেন্দ্র করে এই গ্রামের মানুষ খুব সুন্দরভাবে নীল পুজোর দিন একটা অনুষ্ঠান করা হয়। এখানে সারা জায়গা থেকে অনেক মানুষ আসেন এবং এই গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, যোগাযোগ সমস্ত বিষয়টাই একটা সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের সামনে প্রতিবেদনের মাধ্যমে। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো বাঁশের নাঠি, কাঠ আর বাঁশ মিলিয়ে একটা সেতুর উপর দিয়ে এখন পার হচ্ছি। তো এইভাবেই এখানকার মানুষ হচ্ছে নদী পার হয়। নদী তো না, পুরো মনে হচ্ছে খেলার মাঠ, এদিকেও তাই এদিকেও তাই। ওইখানটা একটু পরিষ্কার রয়েছে, যার জন্য জলটা দেখা যাচ্ছে। আসলে পরিষ্কার রয়েছে ওখানে, শুধুমাত্র ওখানে মাছ ধরা হয় তাই। এই ঘাট পারাপার করতে কোনো পয়সা নেয় না, গ্রামবাসীরা এটা করে রেখেছে। তো কয়েকদিন ধরেই গলাটা ভেঙে গেছে, ওর জন্য গলার আওয়াজটা কিন্তু অন্যরকম আসছে। চেষ্টা করা হচ্ছে ঠিক করার, ঠিক হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, মানে ঠান্ডা এত পরিমাণে লেগেছে। তো আমরা এখন এই পথ দিয়ে এগিয়ে চলেছি, পুরো বাঁশ বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে একটা গ্রাম পড়বে, মোস্তাফাপুর যে গ্রামটা, সেই মোস্তাফাপুরের গ্রামের কিছুটা অংশ রয়েছে মন্দিরের সামনের দিকে, আর এই দিকে রয়েছে কিছুটা অংশ। তো এইভাবে আমাদের মাটির পথ দিয়ে হেঁটে যেতে হবে ওপরে। সেই মোস্তাফাপুর গ্রামের কিছু বাড়ি এদিকে পড়ছে, যেটা পুরোপুরি সীমানার কাছে, মানে পুরোপুরি ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের কাছে। তো বাড়িতে কিন্তু এরকমভাবে বাঁধ দেওয়া রয়েছে যাতে করে এই পাশে না ভেঙে পড়ে। এটা অ্যাকচুয়াল রাস্তা নয়, রাস্তা এটা। আমরা আসলাম একটা রাস্তা থেকে অন্য রাস্তায় শর্টকাটে। বাড়িটা একটু দেখেন, উপরে টিন দেওয়া, নিচে বেড়া পুরো। ধান ঝাড়ার পদ্ধতি, ফ্যান চালিয়ে দিয়েছে এখানে। আর ধান এগুলো কি টুস উড়ে উড়ে যাচ্ছে কাকু? চিটে চিটে উড়ে চলে যাচ্ছে ওপর থেকে ফেললে, আর ধান নিচে থাকছে। ভালো পদ্ধতি, সহজ পদ্ধতি রে সেটা। গ্রামের আগে যেটা হতো, এই কুলোর বাতাস দিয়ে ধানের চিটেগুলো এদিক ওদিক করা হতো। এখন একটু উন্নত হয়েছে, ওর জন্যে ওই বাতাস দেওয়ার বদলে একেবারে ফ্যান চালিয়ে দিয়েছে। ফ্যানের ওপর থেকে কুলোয় করে যখন ফেলা হচ্ছে, তখন চিটে উড়ে চলে যাচ্ছে এবং ধান নিচে পড়ছে। বেশ ভালো, সুন্দর পদ্ধতি। তো এখানে গ্রামবাসীরা জল নিচ্ছে আর কি। কাকু, এটা কি খাবার জলের কল? সারা গ্রামের মধ্যে কি একটাই কল? পাশে ওটা কি টাইম কল, এমনি খাবার জলেরই কল? 40 পাইপের কল। আচ্ছা আচ্ছা, কি হয়েছে কলে? আচ্ছা আচ্ছা, আমি টাইট করে দিচ্ছি, দাঁড়ান, এটা ঠিকঠাক লাগেনি। এ তো পেঁয়াজ কেটে গেছে না। হ্যাঁ, এই তো লাগছে না দেখছি। যাই হোক, এরকম কল কি ঘন ঘনই খারাপ হয় নাকি? পাড়ার লোক তাও কতজন লোক থাকে এই পাড়ায়? আমাদের এখানে মুসলিম তো মানে কত করে হবে, ওই সব মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে মানুষ এই খুলে দিয়ে খুব সবাই দিকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত লোক নেয়? 1-150 লোক এই কল থেকে জল নেয়। সেই হিসেবে যদি 1-150 লোক জল নেয়, তাহলে আপনার তো অনেক কলের উপর প্রেসার পড়ে। অনেক প্রেসার পড়ে, খুব ঘন ঘন খারাপ হয়, বহুত ঘন ঘন খারাপ হয়। ঘন ঘন খারাপ হয়, ঠিক করে কারা? এই আমরাই করি, গ্রামবাসীরা মিলেই ঠিক করা হয়। গ্রামবাসীরা মিলেই ঠিক করে। আর কল কি সরকার থেকে বসিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, সরকার থেকে বসিয়ে। তাও কতদিন আগে? এ মনে হয় 20 বছর হবে না। 20 বছর ধরে এই কলের জলই খাচ্ছেন? এই কলের জলই খাচ্ছি। মানে ভালো জল, তাই তো? খারাপ না। আচ্ছা আচ্ছা, এই পাটগুলো কি করছেন? পাট বুনবেন? মানে কিভাবে বুনবেন? ওই ও আচ্ছা আচ্ছা, এইরকম ভাবে বুনবেন?
আচ্ছা বুনে কি করবেন পাট, মানে আপনারই চাষ করেছেন পাট? না, এটা আমরা ওই কিনি। এই হ্যালো, মালিক আছে, ওখান থেকে পাট কিনে আনেন? মালিকরা দিয়ে যায় আমাদের। হ্যাঁ, আমরা তারপরে 35 টাকা করে বিক্রি করি, এই বুনে দিই। বুনে কি কিলো 35 টাকা? এই একটা দড়ির দাম 35 টাকা। একটা দড়ি বুনলে 35 টাকা? একটা দড়ি কতটা লম্বা হয়? তো বহুত লম্বা। এই একটা দড়ি তোমার ওই 2 কিলো 700 করে পাট। 2 কিলো 700 ওয়েটের পাট একটা দড়ি? হ্যাঁ তো বিশাল লম্বা, 100 মিটার হয়ে যাবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই পাটের সময়টা আপনারা এই কাজই করেন। হ্যাঁ, এটা। আর এই যে বুনে নিয়ে যাচ্ছেন, এগুলো যখন কারখানায় যাবে ওখান থেকে জিনিসপত্র তৈরি হবে, হ্যাঁ আর বুনতে হবে না এক্সট্রা করে, বোনা থাকছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের বাড়িতে সবাই মানে এই সময় এই কাজই করে, হ্যাঁ, এই কাজই করি। আর অন্য সময়? 12 মাসই হয়। 12 মাসই পাটের কাজ হয়? 12 মাসই হয়, আমাদের অন্য কোনো কাজ নেই। চাষবাস? ওই চাষবাস গরিব মানুষ আর কি হয়, আমরা এসব আচ্ছা। করে খাই। আচ্ছা, তো পাটের কাজ সারা বছরই চলে এখানে। পাট চাষ হয় একটা সিজনে, কিন্তু কাজ চলে সারা বছর। তো মোস্তফাপুর গ্রামের একটা বাড়ি খুব চোখে পড়লো। বাড়িটা কেউ আছে কিনা বলতে পারছি না, মাটির সিঁড়ি আছে, সিঁড়িটাও মাটির, বাড়িতে কেউ নেই, শিকল দেওয়া যেহেতু তাই আর ঢুকছি না বাড়িতে। পাশে রয়েছে একটা মাটির বাড়ি, তবে এই মাটির বাড়িটা কিন্তু এ পাশ থেকে পুরো ক্ষয় হয়ে গেছে। বাবারে, বিশাল ক্ষয় হয়ে গেছে। থাকে কি করে এখানকার মানুষ এইখানে, মানে রিস্কে থাকে, খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আর এটা হচ্ছে বাড়ির পাশে পায়রার একটা খোপ, এখানে রয়েছে পায়রা। ভয় সব পায়রা উড়ে চলে গেল। আর চলে আসবে তো আবার, অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, তো এরকম বাড়িতেও পায়রা পুষেছে। এর অর্থ হলো মানুষের মধ্যে যত দরিদ্র থাক না কেন, শখ বা একটা যে ব্যাপার থাকে ওইটা কিন্তু রয়েছে, সব স্থানেই রয়েছে। এই ঠাকুমা একটা কথা বললো, এখানে কিন্তু ঠাকুমা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করে এখানে। আচ্ছা, আরেকটা কথা, যে অসুবিধা হচ্ছে না তো দাঁড়িয়ে থাকতে? না না, আচ্ছা আচ্ছা, তো হিন্দু মুসলিম বসবাস করে এখানে মিলেমিশে কতদিন ধরে তাও? এখন আমাদের বিয়ে হয়েছে 40 বছর, তার আগে আরো সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে মোটামুটি মিলেমিশে বসবাস করার একটা প্রবণতা রয়েছে, মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা নেই, এটা না থাকাই তো ভালো। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে এখানকার বেশ একটা সম্প্রীতি রয়েছে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে বজায় থাকে। একটা গ্রামের অসাধারণ দৃশ্য চোখে পড়লো, দেখো তো এরকম দুদিকে ভেড়ি বা পুকুর করে রাখা হয়েছে, এদিকে জল নেই অবশ্য, মাছ চাষের জন্য। আর সামনে যে হাঁটা পথের মাঝখান থেকে খেজুর গাছের ওপাশে বর্ডার, আর আকাশটা আজকে যত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাগছে আজকে এই জায়গাটা। তো আরেকটা দাদার সঙ্গে দেখা হলো গ্রামে। দাদা, আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর দফাদার। জাহাঙ্গীর দফাদার। তো আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এইটা মোস্তফাপুর। এইটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় এখানে শুনেছি, মোস্তফাপুরে যে মানুষ বসবাস করে, হিন্দু মুসলিম এই সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে, খুব সুন্দরভাবে বসবাস করে না? হ্যাঁ। তো আপনারা এই কতদিন ধরে এভাবে বসবাস করে আসছেন? বহুকাল ধরে? তো বহুকাল ধরে আমার বাপ 14 গোষ্ঠী সেই এখানেই। কখনো কি কোনো রকম সমস্যা হয়েছে? না, কখনো কোনো রকম সমস্যা হয়নি। তো আপনারা হিন্দুদের অনুষ্ঠানে যান, পার্টিসিপেট করেন? অবশ্যই যাই, ওরাও আমাদের এতে আসে, আমরাও ওতে যাই। এটা কিন্তু বেশ ভালো। বিশাল আমাদের বিরাট মিল। বিশাল মিল না? হ্যাঁ, বিরাট মিল। আচ্ছা, তো আরেকটা বিষয় যে আমি দাদাকেই বলবো, যে আপনাদের এত মিল, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি এরকম ধর্মীয় সম্প্রীতি ব্যাহত হয়, একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। তো সেইখানে কিছু বার্তা দিতে চাইবেন যে এই মানুষগুলোকে যে মিলেমিশে থাকার? অবশ্যই আমাদের এখন থাকি ওরকম মিলেমিশে আজীবনকাল, মানে সবাই থাকতে চাই সারা পৃথিবীতে, যেমন যেন এই শান্তি বজায় থাকে, তাই তো? অবশ্যই ভারতবর্ষে এরকম মানুষ যাতে সবাই এরকম ভালো চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, তো দাদার সাথে কথা বলে কিন্তু খুব সুন্দর লাগলো, দারুণ কথা বলেছেন উনি। মানে এইটুকু চিন্তা ভাবনা, এইটুকু যে ভাবনা, সেটা ওনার মাথার মধ্যেও আছে, কিন্তু অনেক বড় বড় মানুষের মধ্যেও এটা থাকে না, যার জন্যেই কিছু সময়
একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় সমাজের মধ্যে। তো এই গ্রামে খুদে খুদে বাচ্চারা একটা পুকুরে স্নান করছে। সাঁতার কাটতে পারো তোমরা? কাটো তো দেখি। ওরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 জন ওই পাশ থেকে এই পাশে আসো, দেখি কে ফার্স্ট হয়। কম্পিটিশন হবে? হ্যাঁ আচ্ছা, তাহলে ও পাশে যাও, ও পাশে যাও। আমি 1 2 3 স্টার্ট বলবো, তখন কম্পিটিশন হবে, ঠিক আছে? যাও যাও, ও পাশে চলে যাও, একবারে কম্পিটিশন শুরু হবে ও পাশে। ওরা দুজন কম্পিটিশন দেবে, আর এখনও শিখছে, তাই তো? টিউব নিয়ে শিখছো তো তুমি এখনও? আচ্ছা, আমি 1 2 3 স্টার্ট বলবো, তখন শুরু হবে, দেখি কে ফার্স্ট হয়। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। ওরে বাবা, এ তো ফার্স্ট হয়ে গেছে। তোমার নাম কি? তোমার নাম? ইয়ানুর সর্দার ফার্স্ট হয়ে যা। তুমি? ইউসুফ সেকেন্ড। আর তুমি শিখে নাও, ঠিক আছে? আবার কম্পিটিশন দিতে হবে 3 জনে। তো বেশ মজার একটা বিষয় চোখে পড়লো এই গ্রামের, তাই দেখালাম আর কি। বেশ দারুণভাবে এরা শৈশবটাকে খুব উপভোগ করছে। শহরের মানুষেরা কিন্তু এরকমভাবে শৈশব উপভোগ করতে পারে না। এরা যে শিশু, এদের শৈশবটা এরা পারফেক্টলি উপভোগ করছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে শহরে এখন ভিডিও গেম বা ইনডোর গেমেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তাই তো? মোবাইল শুধু, আর মোবাইলের গেম, তাই না? তোমরা খেলো? তার সাথে সাথে এইভাবে নিজেদের আনন্দটাকেও ভাগ করে নিচ্ছে। এই বাড়িতে লোকজন থাকে না? এই বাড়িটায় মারা গেছে শুনলাম লোকজন সব। কি হয়ে মারা গেছে? ক্যান্সার হয়ে মরে গেছে একজন, একজন আছে ভুগে মরে গেছে। তাই এই বাড়ির আর কোনো ইয়ে নেই, তাই না? মেয়ে ছিল, মেয়ে বিয়ে গেছে। এই বাড়িটা এখন পুরো অবস্থাতেই পড়ে আছে। আচ্ছা আচ্ছা, করুণ অবস্থা কিন্তু। মাটির বাড়ি, দুজন থাকতো, দুজনই রোগে মারা গেছে। তো আমরা চলে এসেছি পুরো বর্ডারের কাছে। এই রাস্তাটা উঠেছে পুরো বর্ডারের কাছে। এই যে কাঁটা তার দেওয়া, কাঁটা তারের এপাশে দাঁড়িয়ে আছি আমরা ভারতবর্ষের মধ্যে, আর ওপাশেই বাংলাদেশ। কতটা মোটা করে কাঁটা তার দেওয়া। কাঁটা তারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর কিন্তু একটা ভয় হচ্ছে, এখানে কেউ নেই কিন্তু। এই অঞ্চলটায় অন্তত কিন্তু কোনো বিএসএফ গার্ডে নেই। সামনে বিশাল বড় বড় লাইট রয়েছে, যেই লাইটগুলো রাত্রিবেলা পুরো ফোকাস করে দেখা হয় এদিক ওদিক থেকে কেউ কোনো বাজে কাজকর্ম করছে না আর কি, মানে করছে আর কি, সেগুলো দেখে তাদের ধরা হয়। আর এই যে কাঁটাতার, বিস্তৃত কাঁটাতার, একদম দাঁড়িয়ে আছি ভারতের শেষ সীমানায়। এইটা পার করলেই, কাঁটাতার পার করলেই বাংলাদেশ। তো এখন যেটা দাঁড়িয়ে রয়েছে, এই যে ফেন্সিংটা রয়েছে ওখানে, ফেন্সিংয়ে ওখানে একজন বিএসএফের সাথে দেখা হলো। উনি বললেন যে ওদিকে আর যাওয়া যাবে না। তো ওইদিকে যেহেতু যাওয়া যাবে না, ওইদিকে আর যাচ্ছি না, না যাওয়াই ঠিক আছে। বেশি কিছু না দেখানোই ভালো ওনাদের পক্ষে। যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদের দেখাতে। তো এবার আমরা আবার প্রবেশ করব গ্রামের ভেতরের দিকে। এবং এই যে গ্রামটা, যে মন্দিরটা, গ্রামের মন্দিরের সামনেও আরেকটা গ্রাম রয়েছে, একটা বড় গ্রাম, মাঝখানে মন্দিরটা পড়ে, ডান দিকে একটা পাড়া আর সামনে আরেকটা পাড়া। তো ওই সামনের পাড়াটার দিকে এবার আমরা এগিয়ে যাব। যাচ্ছ কোথায়? কোথায়? ওই বাউরে? হ্যাঁ, বাউরে ওই জায়গায়। বাউরে গেলে বিএসএফ পারমিশন দেয়? বিএসএফ কি বলবে? বিএসএফ এর কোনো ভয় নেই এখানে। বিএসএফ হয়নি না? তারা খুব হেল্প করে নাকি? হ্যাঁ, কিছু বলেও না। আমরা তো তার কাটার এই সাইডে। হ্যাঁ, বিএসএফ এর কোনো এই সাইডে। আচ্ছা, যারা ওই পাশে হচ্ছে চাষবাস করতে যায়, এই যে নোম্যান্স ল্যান্ডে, তারা কি কি জমা দিয়ে যায় ও পাশে? শুধু আধার কার্ড জমা দিলে হয়ে যায়। শুধু আধার কার্ড জমা দিলে হয়ে যায়? হ্যাঁ। আর তাদের কি সবসময় যেতে দেয়? না, তোমার 6টা থেকে 10টা। সকাল 6টা থেকে 10টা যাওয়া? 6টা থেকে, হ্যাঁ। এটা যাওয়া না, যাওয়া আসা, মানে সকাল 6টায় তুমি যাবা, 10টার মধ্যে তোমার আসতে হবে। আর যদি কাজ না শেষ হয় তাহলে তখন কি করবে? তখন 12টা। 12টা? হ্যাঁ। তার বেশি হবেই না? না, 10টা পরে তোমার বন্ধ হয়ে যাবে গেট। তারপর আবার 12টার পরে আবার খুলবে। ও, 12টা থেকে আবার কটা? 12টা থেকে তোমার 1টা। তো এই কাকিমা গরু চড়িয়ে আসছে। এই কোথায় গরু চড়াতে গেছিলেন নাকি? গুঁতো দেবে না তো? কোথায়? মাঠে। আচ্ছা। আর এই বাচ্চারা খেলছে কিতকিত। কিতকিত খেলছো? ওরে বাবা, এটা কি খেলা আগে বলো? খেলো দেখি কেমন পারো।
আচ্ছা এই যে খোপ কেটে দেখো ছোটবেলায় কিন্তু দেখি দেখি, হ্যাঁ আচ্ছা আমি তারপরে একবার খেলবো আমি একবার খেলবো আচ্ছা কিষানু একবার খেলবে, কিষানু যাও খেলো, হ্যাঁ এটা হচ্ছে দেখি পাটা বাঁচিয়ে খেলো। এই কিষানু মোর দাগে পা। তো কেমন লাগলো বলো, খেলে কেমন লাগলো? খেলে তো দারুণ লাগলো। আচ্ছা ঠিক আছে, খেলা করো বাবা। হ্যাঁ এই দেখো লাল লাল দাগ, এই কিতকিত আমিও খেলেছি ছোট। বেশ মজার বিষয়, শৈশবটা দারুণ ভাবে উপভোগ করে গ্রামের মানুষরা, মানে গ্রামের বাচ্চারা, যেটা শহরের বাচ্চারা করতে পারে না। আগেই বললাম গ্রামে একটা জবা ফুল চোখে বললো, জবা ফুলের সাইজটা দেখুন, মানে বিশাল বড় সাইজ, আর কালারটাও বেশ ভালো। এই জবা ফুলের নাম আসলে হচ্ছে ভেন্টি জবা। ভেন্টি জবা তার কারণ একটাই, এর যে পাতাটা বা গাছটা ভেন্ডি গাছের মতো দেখতে, এবং যখন কুড়ি হয় তখন মনে হচ্ছে ভেন্ডি বেরোচ্ছে। এই কারণেই এই গাছের বা এই জবা ফুলের নাম হচ্ছে ভেন্টি জবা। যাওয়ার সময় দেখলাম কলটা খারাপ হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে? জল পড়ছে? আরে বোতল দেন না, জল খাই। হ্যাঁ আপনারা দেখতে এসেছি, আপনারা কেমন আছেন? তরকারি দেবো আমাদের দেখে দেখে হ্যাঁ আমাদের দেখে কি হবে গ্রাম দেখেই তো শান্তি। সীমান্তবর্তী গ্রামে আপনারা কেমন আছেন? কিভাবে চলছে আপনাদের? বিশাল ঠান্ডা জল তো, এই গলে জল খেলে ফ্রিজের প্রয়োজন হবে না। তো এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে মোস্তাফাপুর শিব মন্দির। বেশ জাগ্রত শিব মন্দিরটা এটা। বেসিক্যালি নীল পুজোর সময় এখানে এসেছিলাম, নীল পুজোর সময় বিশাল জাগ্রতভাবে এখানে অনুষ্ঠান হয় বা নীল পুজো হয়। তো এখন এসেছি সম্পূর্ণ আলাদা বা অন্য সময়। এটা নির্মীয়মান, এটা হচ্ছে, এটা কি নতুন করে তৈরি হচ্ছে? কবে কমপ্লিট হয়ে যাবে এটা? ছাদ খুলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এই আমি তো শুনেছি মন্দিরটা খুব জাগ্রত। আমি নীল পুজোর সময় এসেছিলাম আপনাদের এখানে ভিডিও করতে, নীল পুজোর দিনই প্রচুর মানে লোক হয়তো, শরীর বিশাল লোক হয়তো। তাই এটা কি কেউ দান করছে না মন্দির কর্তৃপক্ষ থেকে করছে? গ্রামবাসী সবাই মিলে। আচ্ছা, তো এই আপনাদের যে গ্রামটা, গ্রামের নামটা কি? মোস্তাফাপুর। এখান থেকে তো ওইদিকেই বর্ডার নাকি? হ্যাঁ বর্ডার তো এই বর্ডার তো ওইদিকে দাদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বর্ডার ক্যামেরায় দেখানো যাচ্ছে না, আমি একটু পরে মোবাইলে দেখানোর চেষ্টা করছি। তো এই যে বর্ডারের আগে এই ওপাশে কি পড়ে, বাংলাদেশের কোন জায়গা? শিকারপুর। ওই শিকারপুর বাজার, তাই তো? তো এখানে যখন বর্ডার ছিল না, এপাশ ওপাশ যাওয়া আসা হতো? সেটাও অনেক দিনের, আমরা ঠিক বলতে পারবো না, আমাদের যারা বয়স্ক তোমরা বলতে পারবে তো, তখন যাওয়ার সাথে হতো না? মানে এইখানকার মানুষ ওপাশে গিয়ে বাজার করে আনতো, আবার ওপাশকার মানুষের ভাষা আসতো, হতো তো? তাও কতদিন আগের কথা এটা? অনেক আস্তে আস্তে ধরুন প্রায় 40 বছর আগে। 40 বছর আগে, মানে স্বাধীনতার পরেও এটা হয়েছে? আচ্ছা আচ্ছা, তো এখন বিএসএফ কেমন গার্ড দেয় এদিকে? বিশাল গার্ড দেয়। বিশাল গার্ড দেয়, আচ্ছা। আরেকটা কথা দাদা, আপনাদের এখানে কাছাকাছি হাসপাতাল কোনটা? বাগদা হাসপাতাল। তাও কত দূর এখান থেকে? এখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার? এখানে তো আপনাদের সব পরিষেবা ভালোই আছে নাকি? হ্যাঁ আছে মোটামুটি। টোটো, অটো, হ্যাঁ বাস পরিষেবা আছে দিকে? বাস পরিষেবা ছিল, কোভিডের ইয়ে থেকে বন্ধ হয়ে গেছে। কোভিড থেকে বন্ধ হয়েছে কেন? এখানে তখন লোক মানে ঠিকঠাক হতো না, অটো টোটো এরা মানে এদের জন্য বাস ঠিকঠাক প্যাসেঞ্জার পেতো না, যার জন্য বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। তা বাস পরিষেবা বন্ধ হওয়ার জন্য তো যাতায়াতের অসুবিধা হচ্ছে যারা দূরে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা দাবি জানাচ্ছেন না যে বাস পরিষেবাটা আবার চালু হোক? হ্যাঁ, বাস পরিষেবা চালু হলে তো খুবই ভালো, কিন্তু সেইভাবে আমরা সাড়া পাচ্ছি না বা আমরা দিতে পারছি না এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা আপনার নামটা কি? দিনেশ দলপতি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কাকু আপনারাও ভালো থাকবেন। তো বাস পরিষেবাটা চালু করার এখানে খুবই দরকার, যেটা বললো বন্ধ হয়ে গেছে, আবার চালু করতে হবে। চালু করলে আর কি এই গ্রামবাসীর উন্নতি বা মঙ্গল হয়। তো এই যে মোস্তাফাপুর বাওয়ারের এখানে এখন তালাবন্ধ আছে, একটু করে খোলার চেষ্টা করছে দাদা। তো এখানে যে শিব ঠাকুর বা ভগবান রয়েছে বা মহাদেব রয়েছে, প্রতি বছর নীল পুজোর দিন কিন্তু ওই জল থেকে, তাই তো দাদা? ওই বাওয়ারের জল থেকে চড়ক গাছও তোলা হয় ওখান থেকে, এবং মহাদেবকেও তোলা হয়, একটা শিলের ওপর ছিল। সেই মহাদেবকে তুলে এনে এখানে খুব ধুমধামভাবে একটা পুজো করা হয়, এবং এখানকার মহাদেব কিন্তু খুবই জাগ্রত। তো যে যার মানসা করে মানসিক দিক থেকে তার কিন্তু সেটা পূর্ণ হয়ে যায়। এই দাদার কাছে আরও বিস্তারিত শুনে নেবো এখানকার এই বিশেষ কাহিনীগুলো। মোস্তাফাপুরে এই শিব মন্দির বহু পুরানো।
হুম। এখানে আমরা ঠিক বলতে পারবো না কতদিন থেকে মানে এখানে হয়েছে, আমাদের পূর্বপুরুষ বা বাপ ঠাকুরদাদের আমল থেকে এটা পুজো হয়ে আসছে বহুদিন থেকে। তাই এখানে যে যেমনভাবে মানত করে কখনো বিফলে যায় না। আর এখানে খুব ধুমধাম করে পুজোটা হয়, নীল পুজো। নীল পুজো। আর এখানে এই যে নতুন ছাদ হচ্ছে, এখানে এই বিল্ডিং হচ্ছে, আচ্ছা, এই যে নতুন ছাদ হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এটা সম্পূর্ণ গ্রামবাসীর দান এবং পার্শ্ববর্তী যেসব ভক্ত আছে হ্যাঁ। সমস্ত দানের উপরে এটা হচ্ছে। এবং আগামীতে আরও অনেক পরিকল্পনা আছে এখানে মানে কাজকর্ম করার, মানে পুজোর উন্নয়নের উপলক্ষে। তো তো আমি একটা জিনিস শুনেছি, ওই নীল পুজোর দিন অনেকে অনেক কিছু দান করেন, হ্যাঁ। মানে প্রচুর ভক্তের প্রচুর মনস্কামনা পূর্ণ হয়, হ্যাঁ। তাই তারা দান করেন। হ্যাঁ, এটা খুবই জাগ্রত, তাই তো? জাগ্রত। আর এই যে শিলাটা, এই যে মহাদেবের যে শিলাটা, এটা এখানে আসার কাহিনী। এটা এখানে মৎস্যজীবীরা বহুদিন আগে বাংলাদেশে মাছ ধরতে গিয়েছিল। বাংলাদেশে ওখান থেকে তাও স্বাধীনতার অনেক আগে হবে তো? হ্যাঁ হ্যাঁ। এবার ওখান থেকে ওরা মৎস্যজীবীরা এনে এখানে সেই থেকে পুজোটা হচ্ছে। সেই থেকে পুজো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এইটা যখন বাংলাদেশের ওখানে ছিল এই শিলাটা, তো এর উপর ওইখানকার মানুষ কাপড় ঠাপড় কাচতো, চিনতে পারিনি ভগবান। তো এই যারা হচ্ছে মৎস্যজীবী সম্প্রদায়, তাদেরকে নাকি স্বপ্নদেশ দিয়েছিল যে আমি এখানে রয়েছি, আমার নিয়ে যান, সেই হিসেবে নাকি এসছে। এটা কি এটা ঠিক? আচ্ছা, এই ঘটনাটা আমি শুনেছিলাম কিন্তু নীল পুজোয় এসে, এখানে যে নীল পুজো, সেই নীল পুজোয় এসে, তাই না? একদম ঠিক। ঠিক ঘটনা। আচ্ছা, মানে এখানকার যে মহাদেব খুবই জাগ্রত, এটা আমি শুনেছি, এবং যে যা মানসিক করে মনের কামনা পূর্ণ হয়। বাবা খুব জাগ্রত। হ্যাঁ। তো এই যে মহাদেবের মন্দির, এই শিব মন্দিরের পাশে বা পেছনে রয়েছে একটা বাওর। এই বাওর থেকে কিন্তু প্রতি বছর শিব ঠাকুর ওঠেন। মূল মন্দিরটা বন্ধ থাকে, কিন্তু এইটা সবসময় খোলা থাকে। এই মন্দিরটা সবসময়ই খোলা থাকে। তো এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, এবং ছোট বড় অনেক শিবলিঙ্গ রয়েছে এখানে। শিব ঠাকুরের মূর্তিও রয়েছে, পাশে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। এখানে ত্রিশূল সমৃদ্ধ একটা বেদি রয়েছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। গেটটা আবার বন্ধ করে দিই। তো ব্যাপার হচ্ছে, এই মন্দিরটা শুধুমাত্র নীল পুজোর সময় খোলা হয় না এমনি খুলে পুজো করা হয়? সন্ধ্যাবেলা, প্রতিদিন সন্ধ্যায় কটায় খোলে? সন্ধ্যাবেলায় 6টা 7টায় খোলে। 6টা 7টায় খোলে, মানে যদি আমি আসতে চাই 6টা 7টায় আসতে হবে। তখন গান টান হয় না। আচ্ছা, আর এটা সবসময় খোলা থাকে? এই পাশের দৃশ্যটা বেশ খুব সুন্দর। এই বাওর থেকেই তো মহাদেব ওঠেন নাকি প্রতি নীল পুজোয়? ওই তো নীল পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোন জায়গা থেকে ওঠে ওই জায়গা? মানে এই বাওরের মধ্যে যে কোনো একটা জায়গায় থাকে? বাওরের মধ্যে থাকে? আর মানে কোথায় নির্দিষ্ট করে বলা থাকে যে কোথায় থাকে? না, ওই শিব ঠাকুরটাকে যখন হ্যাঁ, দিদিও এখন এই তোর মাঠে পাওয়া যায় না। আমি রেখেছিলাম। না না, কিন্তু আরেকটা কথা শুনেছি যে প্রতি বছর নাকি খুঁজতে হয় অনেকক্ষণ ধরে। এবার আমি এসেছিলাম, কিন্তু এবার নীল পুজোয় এসেছিলাম, সে দেখেছিলাম যে অনেকক্ষণ ধরে খুঁজছে। নির্দিষ্ট একটা জায়গা থাকে না, কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখলেও শিব ঠাকুর হচ্ছে নিজের জায়গা মতো নিজে থাকেন, পরে গিয়ে সবাই মিলে খুঁজে আনেন অনেকটা জায়গা জুড়ে। এটাই জলের তারতম্যের কারণে এদিক ওদিক যায়। এই সেই বাউর। এখন জল কম, তো জল কমের জন্য অসুবিধা হচ্ছে না আপনাদের? জল না হলে কি করা যাবে? পাট ডুবোনো যাবে না, কোনো কিছু করা যাবে না। পাট নাকি নিয়ে আপনাদের সেই আগে তো এখান থেকেই চাষ করে এখানেই দিয়ে দিতেন, এবার তো নিয়ে আপনার গাড়ি ভাড়া করে নদীতে যেতে হচ্ছে। হ্যাঁ, অনেকে তো তাই করছে। হ্যাঁ, অনেকে তাই করছে। তো সেক্ষেত্রে কি অসুবিধা হবে? অনেক খরচা বেড়ে যাচ্ছে না? খরচা বেড়ে যাবে না। আর পাটের কোনো দামি পাবো না, আমাকে দাম পাবেন না, ঠিক দাম পাবো না। মানে বিশাল বিশাল মানে সমস্যায় পড়তে হচ্ছে। নদীটা অনেক দূর না এখান থেকে? হ্যাঁ। ও, যিনি পুকুরে সালোচালি করছে, সালো থেকে জল তুলে, সেক্ষেত্রে তো বিদ্যুৎ বিলও বেশি দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি না হওয়ার কারণে ডিজেল আর কেরোসিনের বিল। আচ্ছা, সেই খরচাটাই আলটিমেট খরচা বেড়ে যাচ্ছে। খরচাটা বেড়ে যাবে। হ্যাঁ, তো বৃষ্টি না হওয়ার কারণে কত সমস্যা হয়। চাষিদের সমস্যাটা সবচেয়ে বেশি, এটা বোঝাই যায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, বুঝতে পারছেন? তো এই গ্রামে এসে কাকু, আপনি তো এখানকার সভাপতি নাকি? হ্যাঁ, সহসভাপতি। আপনি এই মন্দিরের না পুরো? মন্দিরের। তো আপনাদের মন্দিরের এখানে এইবার নীল পুজোয় আমি এসেছিলাম, বিশাল লোকজন হয়, প্রায় 500 জন সন্ন্যাসী তো হবেই, যা সন্ন্যাসী দেখেছিলাম আর কি। দূর দূরান্ত থেকেও সন্ন্যাসীরা এখানে আসে। দূর দূরান্ত থেকে আসে? কত দূর থেকে আসে তাও? এখান থেকে আসে ধরেন আমাদের হেলাংচা,
বাগদা, তারপরে চাঁদা, চাঁদা, তারপরে হ্যাঁ বনগা, বনগা, পুরুলিয়া, 10-12 কিলোমিটার। ওরা ওরা আসে? বাইক আসে, গাড়ি রিজার্ভ করে আসে, আমাদের এখানে সন্ন্যাসীর সাথে খোলাখুলি করে, আমরা আচ্ছা। গাঞ্চা ফাঞ্চা দান করি, আচ্ছা আচ্ছা, করি আবার বাবার কাছে প্রণাম কানাম করে তারা আবার চলে যায়। তারা আবার চলে যায়। হ্যাঁ আমাদের আপনাদের এখানে এখানে থাকে। মেলাটা যখন হয় কতদিন যাবত হয় মেলা? টোটাল 5 দিনের প্রোগ্রাম হয় এখানে। নীল পুজো থেকে শুরু করে হয়? না, আমাদের পাঠশান থেকে শুরু করে। কি থেকে? পাঠশান। পাঠচান মানে নীল পুজোর আগের দিন? হ্যাঁ, নীল পুজো একদম বাবাকে যখন দেখায় পাঠ দেখাতে হয়, আচ্ছা সেই দিন থেকে শুরু করতে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে শুনেছি মানসিক করলে তার মনস্কামনা পূর্ণ হয়। আর তার মনের ব্যাপার, কিন্তু আমরা কিসের আওয়াজ হচ্ছে এগুলো? বাজে আনন্দ করতে। তাও বলো, আমি বিএসএফ হয়তো না। চুরি করছে। আচ্ছা, যেটা মানসিক পূর্ণ হয়, কিরকম মানসিক করে থাকে লোকে? কিরকম দেখা যাচ্ছে, ভোলে বাবার কাছে বলছে আমার 5 বছর 7 বছর বাচ্চাকে ইচ্ছা হচ্ছে না বাবা, যদি একটা বাচ্চা হতো বাবা, তোমার এখানে মানত করে যাচ্ছি মূল সন্ন্যাসী বা দোয়াত্তারের কাছে, হ্যাঁ, যে আমি এই মানত করে যাচ্ছি, যদি আমার সফল হয়, আমি মানসিকা মানতটা, তাহলে আমি সামনের বছর তোমার আমি প্রাণ ভরি আশীর্বাদ করব, বা আমি এই কিছু একটা জিনিসটা দান করব। আরো 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 কি ধরনের হয়? আরও দেখা যাচ্ছে কোনো একটা ছেলে পঙ্গু বা পা খোড়া, কি কার একটা বড় অসুখ হয়েছে, এখানে বহুত কিছু রকমের অসুখ। বিশেষত এই ছেলে পেলে হওয়ার মানসিকটা এখানে বেশি হয়। হ্যাঁ, ওইটাই বেশি, ওটা বেশি হয় না? হ্যাঁ। যেহেতু নীল পুজো একটা ওর সঙ্গে সম্পর্ক যুক্ত আছে ওই ওখানে বিষয়টা। আমাদের মূল সন্ন্যাসী থাকে, তারপর বালাদার থাকে, তারপর ব্রাহ্মণ থাকে। বালাদার মানে যে সন্ন্যাসীর সন্ন্যাসী পরিচালনা করে। আচ্ছা, তো এটা কত দূর থেকে লোকজন আসে তাও মানসিক করতে? বহুত বহুত দূর থেকে, হাবড়া দিয়ে, কলকাতা দিয়ে, এদিকে বারাসাত দিয়ে, এদিকে আমাদের মানে দত্তভিলা দিয়ে, বহুত দূর থেকে আসে। আর বাইরে থেকে আসে না? পশ্চিমবঙ্গের বাইরে থেকে? বাইরে থেকে শিলিগুড়িতে এবারে এসেছিল। শিলিগুড়ি তো বিশাল দূর। দূর হলে কি হবে, সে তো শুনেছে, জেনেছে, মানত করেছে, তার মানত সফল হয়েছে, তার জন্য এসছে। না, আমার আগের ভিডিওটাতে শুধুমাত্র নীল পুজো যেটাই ছেড়েছিলাম সেটাতে প্রচুর লোক দেখেছে এবং প্রচুর লোক কমেন্টও করেছে কিভাবে এখানে আসা যায়। তো আমি বলেছি বাগদা থেকে ডাইরেক্ট টোটো বা অটো নিয়ে চলে আসতে পারেন। হ্যাঁ, ডাইরেক্ট মোস্তাফাপুর আমাদের। আরেকটা পথ যেটা আজকে এই দাদার কাছে শুনলাম, আশারু হয়ে আসা যায়। আমগো হইতে চলে আসা যায়। হ্যাঁ, আমাদের এটাই বাস লাইন ছিল। সেক্ষেত্রে তারা যদি অত দূর থেকে এখানে আসে, কেউ আসাম থেকেও বলছে কমেন্ট করে আসবে, হুম। কেউ আগরতলা থেকেও বলছে আসবে, সেক্ষেত্রে অত দূর থেকে যদি এখানে আসে, থাকার ব্যবস্থা কি এখানে আছে কোথাও? থাকে, তার আত্মীয় স্বজনের বাড়ি আছে। না, আত্মীয় স্বজনের বাড়ি যদি না থাকে, না হলে কমিটির থেকে ব্যবস্থা করে দেবো হবে। আপনারা কমিটি থেকে ব্যবস্থা করে দেবেন? তো এটা কিন্তু একটা ভালো দিক। আপনারা যদি এখানে আসতে চান, চিন্তা না করে চলে আসতে পারেন নিশ্চিন্তভাবে। নিশ্চিন্তভাবে। গ্রাম, সাদাসিধে গ্রাম, কমিটি থেকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেটা খুব ভালোই হবে আশা করা যায়, নাকি? অবশ্যই। অনেক ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যেটা শোনা হয়নি, বন্যার সময় এখানকার পরিস্থিতি কেমন হয়েছিল? বন্যার সময় এখানে আমাদের সাঁতার জল হয়েছিল। কোথায়? এখানে? হ্যাঁ, এখানে এত পর্যন্ত জল উঠে গেছিল? হ্যাঁ, এখানে এই যে পোস্টার রয়েছে, পোস্টারের এই ধরেন এই যে এটা আছে। আচ্ছা, বুঝতে পারি, জয়েন্ট আছে, জয়েন্টের উপর পর্যন্ত। হ্যাঁ, জয়েন্টটা পর্যন্ত। আমাদের বর্গের রাস্তা খেয়ে বর্গের রাস্তা মাজা জল পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, তারপরে আমাদের এবার ইন্ডিয়ার দৃশ্য দেখে বাংলাদেশের দৃশ্য দিয়ে বিজিআর এবং বিএসএফ দুজনে উভয় যুক্তি করে কথাবার্তা বলে বর্ডার পুরো খুলে দিল। পুরো খুলে দিয়েছিল? হ্যাঁ, পুরো খুলে দিয়েছিল। দিল্লি আমরা তখন চাইগাল, যার গরিব মানুষ যার ঘরে চাইগাল নিয়েছিল না, তখন আমরা পয়সা করেছিল বাংলাদেশে চলে যেতাম, ওখান থেকে চাল ডাল নিয়ে হ্যাঁ, আসতেন? ওখান থেকে চাইগাল সবজি সব নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা আচ্ছা, নিয়ে আসতেন তো, কিন্তু ইন্ডিয়ান টাকা দিয়ে ওখানে চলতো? হ্যাঁ, ইন্ডিয়ান টাকা চলতো। আমাদের বাটাটা বেশি ছিল, আমাদের ইন্ডিয়ান টাকার দামটা বেশি। দামটা বেশি? হ্যাঁ, বেশি। আমরা 10 টাকা দিল, ওরা দিত 14 টাকা 15 টাকা দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসেবে ভালোই হতো নাকি? জিনিসটা আমরা টাকাটাও পাইতো, আমরা জিনিসটাও ভালো পাতাম। আচ্ছা, আর ওরা আসতো এপাশে? হ্যাঁ, ওরাও আসতো, ওদের কোনো সমস্যা হলি বা কিছু হলি ওরাও ভিতরের জিনিস কিনে নিয়ে যেত। তখন পুরোপুরি খোলা, কোনো ব্যাপার নেই। বিএসএফ বলছে না যে কোথায় যাচ্ছ বা কি কারণে যাচ্ছ, কোনো ওইসব কইবে না। যাওয়া আসে সব তো নৌকায় হতো? নৌকায়, কলার ভেলায়, আর তাছাড়া আর কোনো উপায় ছিল না? আর কোনো উপায় ছিল না। কেউ যে গরিব মানুষ ওসব জোগাড় করতে পারে, সে ওই সাঁতার কেটে চলে যেত, গলা জল, বুক জল। গলা জল, বুক জল, সাঁতার কেটে চলে যেত 2000 সালে বন্যায়? হ্যাঁ, করে কিছু নয় তো, খাইতে তো হবে, দুটো বেচতে হবে তো, কি করবে? বাপ, কত কঠিন জীবন গেছে। আমাদের ওখানেও জল উঠেছিল এমন আমরা করেছি, তার কাটা এত লাশ বেঁধে গেছে, আমি অন্তত 5-7টা লাশ ওই তার কাটা ফাঁক করে ছেড়ে দিয়েছি। ওই জল স্রোতে চলে গেছে একদম বাংলাদেশ। লাশ মানে ওই যারা মরে গেছে তারা ভেসে আসছে, কে দেখবে? কার জিনিস কে দেখবে? কোথা থেকে ভেসে আসছে, কোথা থেকে মারা গেছে কেউ বুঝতে পারবে না। ডেড বডিটা চেনাও যেত না? না,
বাপরে বাপ, তখন ইন্টারনেট ব্যবস্থা এত উন্নতও ছিল না যে না। কারো ছবি তুলে ছেড়ে দিলে যে কেউ চিনতে না, না, পারবে না, না, দেখে। তখন এসব ছিলই না, আচ্ছা। একদম সাদামাটা। তো ওই পাশে এই পাশে তো জল হয়েছিল, ও পাশে জল হয়নি ও তখন? বসেও 2-3 মাইল পর্যন্ত জল হয়েছিল। হওয়ার পরে ওদের যে একটা বড় নদী আছে কপোতক্ষ, কপোতক্ষ নদ, হ্যাঁ। হ্যাঁ নদ, ওদের জলটা পড়লেই ওরা তখন আর ওদের অসুবিধা হয়নি। মানে কপোতক্ষ নদ বিশাল চওড়া শুনেছি। হ্যাঁ ভালো চওড়া ডিপও আছে, আগে যমুনার সাথে মিশে গেছে। যমুনার সাথে মিশে রয়েছে। হ্যাঁ যমুনার সাথে মিশে গেছে, আগে বড় সাগরে পড়ে গেল। আচ্ছা। কিন্তু আমাদের এখানে ইন্ডিয়ানের ছোট ছোট নদী তো নেই, ওই যে সমতল হতে হতে চলে গেছে জলটা। তবে সেই সময়টা আপনাদের মানে খুব কষ্টে এবং ঝুঁকিপূর্ণ হেভি অবস্থায় কষ্টে কেটেছে। গেছি। তখন আমরা একটা শর্ট প্যান্ট সাঙ্গা গেঞ্জি একটা করে লাঠি হুম। বাঁচার টাকা দেয়। তারপরে হঠাৎ ডাকাইতে আসে এইসব চেতনা থেকে যে পাড়াটায় টাকা আছে সেই পাড়াটায় ছেলেরা চলে যায় গেউকি দিতে, 10-20 ছেলে একসাথে চলে গেলাম গেউকি দিতে, যাতে ডাকাত না আক্রমণ করতে না পারে। ওসব কিছু না, যাতে দুর্ঘটনা না হয়। আচ্ছা, আরেকটা বিষয় শুনেছি, এই যে বড় বন্যা হয়ে গেছে তাও কিন্তু ওই শিব মূর্তি ওখানেই রয়ে গেছে। হ্যাঁ বাবা ভোলেনাথ সেই জায়গায়, বাবা ভোলেনাথ কিন্তু সেখানেই রয়ে সেই গেছে। জায়গায় রয়ে গেছে। রয়ে গেছে, এটা কিন্তু বাবা ভোলেনাথের যে একটা মহিমা সেটা কিন্তু সবাই বলে। হ্যাঁ সেই জায়গায়, যে জায়গায় আমরা বাবাকে দিয়ে আসি সেই জায়গায়ই পেয়েছি। বাহ, এটা খুব একটা ভালো বিষয় কিন্তু। অবশ্যই ভগবান বলে জিনিস আছে না। হ্যাঁ, তো এই হচ্ছে এখানকার ব্যাপার, বন্যার সময় কিভাবে মানে জীবন কেটেছে এবং তারপরেও জাগ্রত শিব মন্দির কেন এত বড় বন্যাতেও কিন্তু এই বাবা ভোলেনাথ তার স্থান থেকে কোনো জায়গায় নড়েনি, ওইখানেই রয়ে গেছে। তো এই ভিডিওটা সীমান্তবর্তী গ্রামের যে জনজীবন সেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।